আদিল ওভাবেই গাড়ির সাথে পিঠ ঠেকিয়ে নিচে বসে রইল। ধীরে ধীরে সময় গড়িয়ে রাত নামলো। তাও আদিল এক চুলও নড়ল না সেখান থেকে, ওভাবেই বসেই রইল। এর মাঝে বৃদ্ধ লোকটি অনেকবার ডাকলো তাকে ভেতরে, কিন্তু গেল না আদিল। নূর হাইপার হয়ে যেতে পারে সেই ভয়ে গেল না ভেতরে, ওখানেই ওভাবে বসে রইল। ধীরে ধীরে রাত ভার হলো। এক সময় মেঘ ঘনিয়ে আকাশ ছেড়ে বৃষ্টিও নামলো। আদিল তাও বৃষ্টির মাঝে ওভাবেই বসে রইল। গাড়ির ভেতরেও গেল না, যেখানে ওর জানটাই ওকে দূরে সরিয়ে দিয়েছে। তখন এই আরাম আয়েস ওর কাছে কোনো কাজেরই না। আদিল বৃষ্টির মাঝেই বসে রইল। বৃদ্ধ দম্পতির আদিলের জন্য ভীষণ খারাপ লাগছে। তারা বুঝতে পারছে সেটা কত ভালোবাসে নূরকে। তবে খারাপ শুধু ওদের লাগছে না, খোদ নূরেরও কষ্ট হচ্ছে। জানালা দিয়ে সে দেখতে পাচ্ছে তার হিরো কিভাবে বৃষ্টির মাঝে বসে কষ্ট পাচ্ছে। তারও যে ভীষণ কষ্ট হচ্ছে হিরোর জন্য। কিন্তু ঝুমুরের বলা কথাগুলো যেন ভুলতে পারছে না নূর। অবুঝ নূর দ্বিধায় ভুগছে। তখনই বৃদ্ধ মহিলাটি নূরের পাশে এসে বসলো। তারপর নূরের মাথায় হাত বুলিয়ে নরম সুরে বলল বৃদ্ধ মহিলাটি, কষ্ট হইতাছে তারে এমনে দেখা? প্রতি উত্তরে নূরও মলিন মুখে মাথা ওপর নিচ করে হ্যাঁ বুঝালো। বৃদ্ধ মহিলাটি তখন মুচকি হেসে বলল, তাহলে যাইতেছ না কেন তার কাছে? নূর তখন বাচ্চাদের মতো করে মুখ মলিন করে বলল, কিন্তু ঝুমুর তো বলল হিরো পচা আমাকে মেরে ফেলবে। তখন বৃদ্ধ মহিলাটি শান্ত সুরে বলল, শোনো, কে কি বলল সেটা দেখার আগে তোমার মন কি কয় সেইটা আগে মানবা। তোমার মন কি কয়? তোমার কি মনে হয় তোমার হিরো এমন করিবার পারে? নূর তখন টানে বামে মাথাটা নাড়িয়ে বলল, না, আমার তো মনে হয় হিরো আমাকে অনেক ভালোবাসে। বৃদ্ধ মহিলাটি তখন মুচকি হেসে বলল, ঠিকই মনে হয় তোমার। এই যে দেখো, তোমার জন্য কখন থাইকা ওভাবে বৃষ্টির মধ্যে বসে আছে। এত কষ্ট কইরা কেন আছে? তোমার লাইগাই তো বসে আছে, তাই না? আমি তো হলপ কইরা কইতে পারি ওই পোলা তোমারে মেলা ভালোবাসে, কখনো তোমার ক্ষতি হইবার দিব না। তাই কে কি কইল সেই কথা মাইনো না। মনে রাখবা, অনেক সময় নিজের মানুষই তোমারে ভুল বুঝাইব, কারণ তোমার খুশি চাই না হেরা। তাই তুমি টাগো কথা শুইনো না, তুমি তোমার মনের কথা শোনো। তোমার হিরোর কাছে যাইতে মন চাইতেছে? নূর তখন কাঁদো কাঁদো মুখ করে মাথা উপর নিচ করে হ্যাঁ বুঝালো। বৃদ্ধ মহিলাটি তখন ঠোঁট প্রসারিত করে বলল, তাহলে যাও। মহিলাটির কথাটা বলতে দেরি নূরের ছুট দিতে দেরি হলো না। নূর দৌড়ে ছুটে গেল বাইরে। আদিল মাথা আকাশের দিকে করে চোখ বুজে গাড়ির সাথে হেলান দিয়ে বসে আছে। নূর তখনই দৌড়ে সেখানে এসে করুণ কাঁদো কাঁদো সুরে ডাক দিল, হিরো। সাথে সাথে আদিল ঠাস করে চোখ খুলে তাকালো। নূরকে দেখে হকচকিয়ে ঝট করে উঠে দাঁড়ালো সে। চিন্তিত স্বরে বলল আদিল, অ্যাঞ্জেল, তুমি বৃষ্টির মাঝে বাইরে এসেছো কেন? ঠান্ডা লেগে যাবে তো। নূর কিছু না বলে ঝট করে আদিলকে জড়িয়ে ধরল। কান্না জড়িত কণ্ঠে বলল, হিরো, তুমি পচা না, নূর পচা, নূর পচা মেয়ে। আদিলের মন জুড়ে এবার সুখময় শীতল বর্ষণ হলো। সে নিজেও আষ্টিপৃষ্টে জড়িয়ে তার পান পাখিটাকে ধরল। আদিল দুই হাতে নূরের মুখটা ধরে সারা মুখে চুমু খেয়ে কপালে কপাল ঠেকিয়ে বলল, হুম, আমার নূর সোনা একদম পচা না, সে তো আমার অ্যাঞ্জেল, আমার জান। নূরের কপালে আরো একটা চুমু এঁকে দিয়ে নূরকে পাঁজা কোলে তুলে নিল আদিল। তারপর গাড়ির দরজা খুলে নূরকে কোলে নিয়ে ড্রাইভিং সিটে বসলো। নূরও আদিলের গড়া জড়িয়ে বুকের সাথে মিশিয়ে রইল। নূরকে বুকের মাঝে জড়িয়ে নিয়ে গাড়ি স্টার্ট দিল আদিল। তাদের যাওয়ার দিকে তাকিয়ে বৃদ্ধ দাম্পত্যও মুচকি হাসলো। ভালোবাসা আসলেই সুন্দর। সত্যিকারের ভালোবাসা করলেও ভালো থাকুক আজীবন। বাসায় এসে গাড়ি থেকে নূরকে কোলে নিয়েই বাসার ভিতর ঢুকলো আদিল। নূরকে খুঁজে পেয়েছে দেখে বাসার সবার মুখেই খুশি দেখা গেল। আবিরও চলে এসেছে নূরকে হারানোর খবর শুনে। এখন নূরকে পেয়েছে দেখে স্বস্তি পেল সে। নূরে কিছু হয়ে গেলে যে তার বন্ধুটাও শেষ হয়ে যেত। তবে সবার মাঝে অখুশি একজন একমাত্র ব্যক্তি, আর সে হলো ঝুমুর। নূরকে ফিরে আসতে দেখে ঝুমুরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার প্ল্যান এভাবে ফ্লপ হয়ে যাওয়া দেখে রাগে শরীর জ্বলে পুড়ে যাচ্ছে তার। এই পাগলি বরাবর ফিরে আসে কেমনে? আজ এই পাগলির সাথে এই ঝুমুর পেরে উঠছে না। আর এই আদিল হচ্ছে আরেক পাগল। এই পাগলির মাঝে কি দেখেছে কে জানে, কোথা থেকে বারবার খুঁজে বের করেই ছাড়ে। এখন তো ঝুমুরেরও ভয় হচ্ছে, নূর যদি বলে দেয় যে এসব সব কিছুই আমি করেছি, তাহলে কি হবে? না না, বলবে না নিশ্চয়ই। পাগলি নিজের প্রমিস ঠিকই রাখে। এদিকে আদিল নূরকে রুমে এনে দ্রুত তোয়ালে দিয়ে আগে মাথাটা মুছে দিল।
নূর কেমন বাধ্য বাচ্চাদের মতো চুপচাপ অপলক চোখে তাকিয়ে আছে আদিলের দিকে। কেমন একাগ্র দৃষ্টিতে দেখছে, যেন মোহময় কিছু দেখছে সে। কেন দেখছে তা বুঝতে অক্ষম নূর। শুধু দেখতে ইচ্ছে করছে তার, ভালো লাগছে তার হিরোকে দেখতে। অবুঝ নূরের মন প্রাঙ্গণে নতুন জোয়ার এসেছে, যে জোয়ারের ঢেউ তার অঙ্গে ছড়িয়ে পড়ছে। তবে সেই জোয়ারে সারমর্ম বুঝতে অক্ষম নূর। সে জানে না কি ঘটছে তার মাঝে। নূরের মাথা মোছা শেষে আদিল কাবার থেকে নূরের জামা কাপড় বের করে নূরের দিকে এগিয়ে দিয়ে বলল, যাও ভেজা কাপড়গুলো পাল্টে এসো, ঠান্ডা লেগে যাবে। কিন্তু আদিলের কথাগুলো যেন কানেই ঢুকেনি নূরের। নূর এখনো ওভাবেই তাকিয়ে আছে। ওভাবে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ নূর আদিলকে জড়িয়ে ধরল। দু হাতে আদিলের কোমর পেঁচিয়ে আলগোছে নিজেকে সামিল করে ফেলল আদিলের বুকের মাঝে। এতে আদিল প্রথমে খানিকটা অবাকই হলো বটে, তবে তারপর মুচকি হেসে বলল, কি হলো অ্যাঞ্জেলটা, কাপড় পাল্টে এসো, ঠান্ডা লেগে যাবে তো। কিন্তু নূর আদিলের সাথে আরও এগিয়ে এসে বাচ্চাদের মতো জেদ ধরে বলল, না আমি যাব না, আমি এখানেই থাকবো, এখানে অনেক ভালো লাগছে আমার। তখন প্রতি উত্তরে আদিলও মুচকি হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আগে কাপড় তো পাল্টে এসো, তারপর এখানে থেকো যত খুশি। নূর তখন বলল, না যাব না, আমি আমি এখানেই থাকবো। আদিল তখন বলল, সর্দি জ্বর লেগে যাবে তো বাবা। নূরও বলল, লাগুক। আদিল বুঝল এভাবে কাজ হবে না। সে আবারও নূরকে কোলে তুলে নিয়ে সোজা ওয়াশরুমে নিয়ে নামিয়ে দিল। তারপর জামা কাপড় তার হাতে ধরিয়ে দিয়ে আবার দরজাটাও বন্ধ করে দিল। নূর ভেতর থেকে দরজা চাপড়ে আহ্লাদি কান্না ভঙ্গিমায় বলল, হিরো খোলো না, তোমার বুকে যাব তো। আদিলা তখন হাসি মুখে বলল, খুলব তো, আগে ভেজা কাপড়গুলো পাল্টে এসো, তারপর বুকে নেব, ফটাফট পাল্টে এসো। নূর অগত্যা গাল ফুলিয়ে আদিলের কথা মতো কাজ করতে লাগলো। আদিলও নীরব হাসলো। আজ হঠাৎ নূরের কি হলো বুঝতে পারছে না সে। এমন তো আগে কখনো করেনি নূর। তবে যাই হচ্ছে মন্দ হচ্ছে না। সে তো নূরকে সবসময়ই বুক পকেটে ভরে রাখতে চায়। নূর ওয়াশরুম থেকে বের হওয়ার আগেই আদিলও ততক্ষণে নিজের ভেজা কাপড়গুলো পাল্টে নিল। তারপর নূরের জন্য গরম গরম স্যুপ নিয়ে এলো। বৃষ্টিতে ভিজেছে, তাই গরম গরম স্যুপ খুব ভালো হবে এর জন্য। স্যুপটা টেবিলের ওপর রেখে ডিভানে বসে নূরের বের হওয়ার অপেক্ষা করতে লাগলো আদিল। তখনই নূর বের হলো। বের হয়ে কোনো দিকে না দেখে সোজা গিয়ে আদিলের কোলের মাঝে দুম করে বসে পড়ল। আবারও আদিলকে জড়িয়ে ধরে মাথাটা এলিয়ে দিল তার বুকে। এটা এখন নূরের সবচেয়ে প্রিয় জায়গা হয়ে উঠেছে। বুকে মিশে গিয়ে বলল নূর, নাও ভেজা কাপড় পাল্টেছি, এখন আমাকে এখানে থাকতে দাও, আর উঠবো না আমি একদম, আমি এখানেই ঘুমাবো। আদিল নূরে আজকে আচরণে বারবারই কেমন অবাক হচ্ছে, তবে সীমাহীন ভালো লাগাও কাজ করছে। সুখময় অনুভূতি প্রশান্তিতে শীতল হয়ে যাচ্ছে তার বক্ষস্থল। আর সেই প্রশান্তি হাসি ঝুলিয়ে আদিল নূরের মাথার উপর চুমু খেয়ে চুলে হাত বুলিয়ে বলল, আচ্ছা ঘুমাও, আগে স্যুপটা তো খেয়ে নাও, খালি পেটে ঘুমানো যাবে না অ্যাঞ্জেল। তো নূর স্যুপ দেখেই নাক ছিটকে ফেলল। খাবে না সে এই পচা জিনিসটা, একদম ভালো লাগে না তার কাছে। তবু আদিল অনেক বুঝিয়ে শুনিয়ে নূরকে খাওয়াতে রাজি করালো। সামনে বসিয়ে নিজ হাতে খাইয়ে দিতে লাগলো তাকে। খাওয়ার মাঝেই আবির আর বিহান এলো ওদের রুমে। ওদের এভাবে দেখে আবির ভঙ্গিমা করে বলল, বাহ বাহ বাহ, তোদের তো একদম হিরো হিরোইন লাগছে। আবিরের কথা শুনে নূর দুই হাতে জোরে জোরে তালি বাজিয়ে প্রফুল্ল কণ্ঠে বলল, অনেক ভালো। আবির গদগদ ভঙ্গিমায় বলল, শুক্রিয়া ভাবি, ব্যাস, কখনো অহংকার আমি করিনি। বিহান তখন পাশ থেকে বলল, তুই আগে গোসল কর, তারপর অহংকার করিস। গরু মরা গন্ধ আইতেছে তোর থাইকা, বাহু দূষণের পেছনে তুই দায়ী হেলা, তোকে তো ওই বুড়ি গঙ্গায় ছুঁড়ে মারা উচিত। আবির তখন বলল, আরে বুড়ি গঙ্গায় মারবি কেন, ছুঁড়ে মারতে যদি হয় কোনো যুবতী গঙ্গায় মার, আমারও মন লেগে থাকবে। এদের এসব কাণ্ড দেখে হাসছে নূর। আদিল বলল, হয়েছে তোদের, কোনো কি দরকারে এসেছিলি? বিহান এবার সিরিয়াস ভঙ্গিমায় বলল, হ আদি, জরুরি কথা ছিল আসলে। বিহানের কথা শেষ হওয়ার আগেই আদিল বলে উঠল, আমি বুঝেছি তোরা কি বলতে চাস, আমি এ বিষয়ে পরে কথা বলছি তোদের সাথে, এখন যা। আমি তখন যেতে যেতে মেলোড্রামা করে বলল, হ হ, এখন তো খেদিয়ে দিবি তুই, বিয়ে করার পর বন্ধু যে আর বন্ধু থাকে না। কথাগুলো বলতে বলতে ওরা বেরিয়ে গেল। আদিল তখন মাথা নেড়ে হালকা হেসে বিড়বিড় করে বলল, ড্রামাবাজ। রাত 12টার কাছাকাছি হয়েছে তখন। আদিল তার বুকের মাঝে লেপ্টে থাকা নূরের দিকে তাকালো। ঘুমিয়ে গেছে তার পরিটা। অভ্যাস অনুযায়ী দুই হাতে আদিলের টি শার্ট চেপে ঘুমিয়ে আছে নূর।
আর এতক্ষণ ধরে আদিল নূরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। নূর পুরোপুরি ঘুমিয়ে গেছে বুঝতে পেরে আদিল নূরের হাত টি শার্ট থেকে ছাড়ানোর চেষ্টা করে সরে যেতে নিলেই নূর ঘুমের মাঝেই নড়ে ওঠে আর টি শার্ট আরো জোরে খামচে ধরে আদিলের সাথে নিজেকে মিশিয়ে নিল। আদিল আর নড়ল না। নূরের ঘুম ভেঙে যাওয়ার ভয়ে দ্রুত আবারও জড়িয়ে নিল তাকে। নূরের মুখের দিকে তাকিয়ে নীরবে হাসল সে। তারপর মনে মনে বলল, আজ তার অ্যাঞ্জেলটা কি হয়েছে কে জানে। আদিলকে যেন এক মুহূর্তের জন্য ছাড়ছে না। নূর ঘুমের মাঝেই শক্ত করে জড়িয়ে আছে, যেন ছেড়ে দিলে বুঝি আদিল হারিয়ে যাবে। নূরের পানে বৃদ্ধাঙ্গুল বুলিয়ে কপালে চুমু এঁকে দিল আদিল। এই মেয়েটাকে ছাড়া আদিলের যে সব শূন্য। আজকে ওর কিছু হয়ে গেলে যে আদিলও শেষ হয়ে যেত। তবে এটাই শেষ। এরপর আর ওর পাখির ওপর কোনো আঁচে আসতে দেবে না সে, একদমই না। নূরের দিকে আসা সব বিপদ সে রুখে দেবে আর তার প্রতিদানে দেবে ভয়ঙ্কর পরিণাম। এসব ভাবতে ভাবতে চোখ মুখ কঠিন হয়ে এলো আদিলের। আস্তে করে নূরের কাছ থেকে আবারও সাবধানে টি শার্টটা ছাড়িয়ে নিল আদিল। তারপর গায়ে চাদর টেনে দিয়ে রুম দিয়ে বেরিয়ে এলো সে। স্টাডি রুমে আবির আর বিহান আগে থেকেই বসেছিল। আদিল ওদের কাছে এসে বসলো। আদিল এবার বলে উঠল, এবার বল তোরা কি বলতেছিলি। বিহান তখন বলল, আদি আমি আর আবির কিছু পাইছি। সিসিটিভি ফুটেজ ভালোভাবে পর্যবেক্ষণ কইরা আসল কালপিট খুঁজে পাইছি, যে ভাবি হারিয়ে যাওয়ার জন্য দায়ী। আবির তখনও বলল, হ্যাঁ আদি, এই দেখ ফুটেজটা দেখ একটু তুই। প্রতি উত্তরে আদিল বলে উঠল, তা তো আমি আগেই বুঝতে পেরেছি। নূর বেরিয়ে যাওয়ার ওই ফুটেজ দেখেই আমার সন্দেহ হয়েছিল, কিন্তু তখন নূরকে খুঁজে বের করা বেশি জরুরি ছিল, তাই এই বিষয়ে তখন ঘাটেনি। তাছাড়া নূরকে নিয়ে ফেরার সময় নূর ঘুমের ঘরে বারবার বিড়বিড় করছিল, তুই ভুল বলছিলি ঝুমু, আমার হিরো পচা না, আমার হিরো তো ভালো, অনেক ভালো। আদিল তখন বলল, হ্যাঁ সেটা শুনে আমার সন্দেহ আরো বিশেষে রূপ নেয়। নূরের কথা শুনে আমি বুঝতে পারি এগুলো সব ঝুমুরের কাজ। যদিও এটা বুঝতে আমি অনেক দেরি করে ফেলেছি। আমার আরো আগেই এই ব্যাপারে তদন্ত করা উচিত ছিল, কিন্তু কিভাবে সন্দেহ করতাম বল। কোনো আপন বোন হয়ে যে নিজের বোনে এমন ক্ষতি করার চিন্তা করতে পারে, এটা তো আমি কখনোই ভাবতে পারিনি। সবসময় ভেবেছি নূরের হয়তো কোনো শারীরিক সমস্যা হয়েছে, তাই ফুটেজ ওভাবে ঘেটে দেখিনি। না হলে তো আমার নূরের ক্ষতি করার চেষ্টা করা ওই হাতটা আমি কবেই উপড়ে ফেলতাম। আবি তখন বলল, তো আদি এখন কি ভাবছিস, ভাবির অপরাধীকে শাস্তি দিবি না? চল ওই বেডিকে শাস্তা করি এক্ষুনি। আদিল তখন বলল, না আবির, ঝুমুরকে শাস্তি দেওয়ার ইচ্ছে আমার চেয়ে বেশি আর কারণ নেই। ওর আমার নূরকে আমার কাছ থেকে দূরে করতে চেয়েছিল, এর জন্য ওকে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর শাস্তি দেওয়ার তীব্র ইচ্ছে থাকা সত্ত্বেও আমার হাত পা বাঁধা। আমি যে চাইলেও এখন ওকে শাস্তি দিতে পারবো না, কারণ হলো নূর। আমার নূর অনেক মাসুম আবির, ও এইসব স্বার্থপর মানুষের মতো না। ও শুধু মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে। ঝুমুরের চালাকি সে বোঝে না, সে তো বোনকে ভালোবাসতেই জানে। তাই ঝুমুরকে কোনো শাস্তি দিলে নূর কষ্ট পাবে। আমি যে কোন কারণে ওকে শাস্তি দিচ্ছি সেটা বুঝবে না, বোনের জন্য মায়া করে কাঁদবে। আর আমি আমার নূরকে কষ্ট দিতে পারবো না। আমি তখন বলল, তাহলে কি এভাবেই ছেড়ে দিবি ওই বদবেডিরে, কিছুই করবি না ওর? আদিল তখন বলল, করবো তো, তবে আমি না, অন্য কেউ করবে। যারা করবে তারা কালই আসবে। ঝুমুরের যা করা দরকার তারাই করবে। এখন যা তোরা শুয়ে পড়। কথাটা বলেই আদিল উঠে চলে গেল নিজের রুমের দিকে। আবির আর বিহানও আপাতত শুতে চলে গেল তারা। সকালে ফ্রেশ হওয়ার পর আদিল নূরকে নিচে নিয়ে যেতে চাইলে নূর দুই হাত সামনের দিকে বাড়িয়ে দিয়ে আহ্লাদি সুরে বলল আদিলকে, আমাকে নাও, আমি কোলে যাব। আদিল হেসে দিয়ে কোলে তুলে নিল নূরকে। এটা নূরের প্রায় রোজকার আবদার হয়ে গেছে এখন। তবে আদিলেরও ভালোই লাগে তার অ্যাঞ্জেলের সকল আবদার পূরণ করতে। আদিল নূরকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে আসতে লাগলো। আর নূর এক হাতে আদিলের গলা জড়িয়ে ধরে অন্য হাতে আদিলের সাথে দুষ্টুমি করছে। কখনো কানে ফু দিচ্ছে, তো কখনো আবার নাক টানছে, আবার হিহি করেও হাসছে। এভাবে নিচে আসলো ওরা। তখনই হঠাৎ নূর সামনে তাকাতেই অবাক হয়ে গেল। বিস্ময়ে চমকিত কণ্ঠে বলে উঠল নূর, মা! আদিলের কোল থেকে ঝট করে নেমে দৌড়ে ছুটে গেল নূর তার মায়ের কাছে। নূরের মা, বাবা আর বড় বোন এসেছে গ্রাম থেকে। নূর তাদের দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। ছুটে গিয়ে তো মাকে জড়িয়েও ধরল। আমোদিত কণ্ঠে বলল, মা তুমি এসেছো? নূরের মা তখন নূরের মাথায় হাত বুলিয়ে বলল, হ্যাঁ রে মা, আইছি। তুই কেমন আছিস? নূর তখন খুশি মনে বলল, আমি তো অনেক ভালো আছি।
এতগুলো ভালো আছি আমি। নূরের মা তার মেয়ে খুশি থেকে যেন চোখ ভরে উঠল। তার পাগলি মেয়েটার কপালে আল্লাহ এত সুখ লিখেছিল, তা দেখে মন ভরে উঠল তার। নূরের বড় বোন ঝিলিক এগিয়ে এসে বলল, কিরে পাগলি, কেমন আছিস? এ পর্যায়ে তখন আদিল বলে উঠল,